যে এই যে রাষ্ট্রদ্রোহ মামলা এবং গণবদলি এই বিষয় নিয়ে অরুণ যা বলল, আপনি কিভাবে দেখবেন এটাকে? কিভাবে আসলে মানে আপনি যদি আলোচনায় করতে চান বা তাদেরকে যদি আস্থায় নিতে চান, তাহলে এটা তো ভাইটাল ব্যাপার। মামলা ঝুলে আছে, চাকরিচ্যুত করা হয়েছে, গণবদলি করা হয়েছে, এগুলো নিয়ে একটা স্থিত অবস্থায় আনতে হবে। কিভাবে করা সম্ভব? আসলে যদি রাষ্ট্রদ্রোহ মামলা দিতে হয় তাহলে দিতে হবে যারা বিদ্যুৎ চুরি করেছে, বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করেছে, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য জনগণের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে। আর যারা একটা দাবি করেছিল, আন্দোলন করেছিল, তারা কাজটা ভালো করে করতে চায় এবং ভালো করে কাজের জন্য ভালো পরিবেশ চায়, তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চায় এবং তারা নিরবিচ্ছিন্ন চাকরিটাও রাখতে চায়। ফলে তাদের এই ক্ষেত্রে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, সেক্ষেত্রে যদি রাষ্ট্রের সঙ্গে আন্দোলনের মুখোমুখিও হয়, তার সঙ্গে তো রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে না। তার সঙ্গে খুব বেশি হলে একটা মানে ডিপার্টমেন্টাল ডিসঅবিডিয়েন্সের মামলা হতে পারে, কিন্তু এটা তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার ব্যাপার না। ফলে কোন মামলাটা রাষ্ট্রদ্রোহী হবে আর কোন মামলাটা ডিপার্টমেন্টাল যে ডিসেন্সি সেটা নষ্ট করার মামলা হবে, সেগুলো তো একটু ভাবা উচিত। শ্রমিকদের কিংবা এই সমস্ত শ্রমজীবী মানুষ, তারা কিন্তু খুব অল্প আয়ের মানুষ। তাদের জীবনের মূল্যটা আয় দিয়েই কিন্তু নির্ধারিত হয়, কিন্তু সেই জীবনের মূল্যটাও যদি না পায় তখন যে বিক্ষুব্ধ হয়, ওদের পক্ষে বেপরোয়া হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। যে মানুষ মাসে 2 লাখ টাকা বেতন পান, তিনি বেপরোয়া হওয়ার আগে তাকে 3বার চিন্তা করতে হয়। কিন্তু যার বেতন 15,000 টাকা, সে যদি দেখে আমার চাকরি থাকলেই কি আর না থাকলে কি, সে যে বেপরোয়া হয়ে উঠবে, সেইটাকে কিন্তু রাষ্ট্রের একটু বিবেচনা করা উচিত। যে কাকে আমি খেপিয়ে তুলবো আর কাকে শান্ত করে আমি রাষ্ট্রের উৎপাদনের চাকাটাকে ঘোরাবো, এটা বিবেচনাটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন। জনাব অরুণ কর্মকার, আপনার কাছে আবার ফিরি একদম শেষ প্রশ্ন নিয়ে, যেটা হচ্ছে ক্যাবের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে পিবিএস গুলোকে যাতে কোম্পানি করা না হয় এবং এটা একীভূত করার জন্য কোর্টের একটা রোল চেয়ে একটা মামলা করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন এবং দ্রুততার সাথে এই সংকট থেকে যদি একটা আস্থার জায়গাতে নিয়ে আসা না যায়, বিশেষ করে পিবিএস এর আন্দোলনকারীদের এবং আরবির সাথে দূরত্ব কমানো না যায়, তাহলে এর পুরো প্রভাবই পড়বে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহে। কি বলবেন? না, ক্যাব যেটা মামলা করেছে সেটা এই বর্তমান যে আরবি পিবিএস এর যে আইন কানুন ইত্যাদি আছে সেইটার বেসিসে ক্যাব বলছে যে এই আইন কানুন কোম্পানি করাটাকে অনুমোদন করে না। হ্যাঁ, এটা কোম্পানি করতে গেলে সেটা বেআইনি হবে। কেমন? এখন কোম্পানি, আমি বলছি এটা একটা মানে এটা কোনো মানে এইটাই করা যায় বা সেটা না, এটা একটা প্রস্তাব হিসেবে, একটা ভাবনা হিসেবে, মানে সমস্যার সমাধানের জন্য ভাবনা। তবে কাঠামো যে পরিবর্তন করতে হবে আরবি এবং পিবিএস এর মধ্যেকার যে কনফ্লিক্ট দূর করার জন্য কাঠামো পরিবর্তনের কোনো সংস্কারের কোনো বিকল্প আছে বলে এটা আমি মনে করি না। করতে হবে, এটা আপনি কোম্পানি করেন আর যে ফর্মেই করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আর যেটা করছে সেটা ওই ভাবনা যে আইন এটা ইয়ে করে না। আর তাদের একটা ইয়ে হলো ওই আমরা যেগুলি বলছি যে কোম্পানি করলে তো অনেক লোক ওই আউটসোর্সিং এ, অনেক কাজ আউটসোর্সিং এ চলে যাবে, তাতে কর্মী আরো কমবে, অনেকে ছাঁটাই হবে, আবার কিছু লোকের বেতন বাড়বে। এইসব দিক থেকে ক্যাব সেটা করছে, সেটা তাদের এটা রিজনেবল। কিন্তু আমি যে কোম্পানি কথা করার কথা বলছি সেটা একেবারে যে ফার্ম প্রস্তাব সেটা না, এটা একটা ভাবনা হিসেবে। মূল হলো যে সংস্কারটা করতে হবে। এটা এখানে কাঠামোগত সংস্কার না করলে এই কনফ্লিক্ট মিটবে না, এটা হলো। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আপনারা তো নানা বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছেন। আরবির এই সমস্যাটা আসলে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার অনেক ক্ষেত্র তৈরি করেছে। আসলে যদি এটা মানে মেনে নেয় এক ব্যাপার, আসলে আর মনে নেওয়া এক ব্যাপার। কারণ এই বিদ্যুৎ সরবরাহের মতন কাজ করা তো একটা কমিটমেন্টের ব্যাপার, যেটা ভেতর থেকে আসে। এই কমিটমেন্টটা না থাকলে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে, কৃষি বিঘ্নিত হবে, গ্রামীণ শিল্প বিঘ্নিত হবে এবং বিদ্যুৎ প্রাপ্তির কারণে যে অভ্যাস বা জীবন ধারার মানে যে পরিবর্তন এসেছিল সেখানেও ব্যাঘাত ঘটবে। তাহলে একজন রাজনীতিবিদ হিসাবে আপনি সরকারের জন্য কি পরামর্শ দিবেন, কি করণীয় বলবেন, যদি ছোট করে বলেন? আমাদের দেশে সবচেয়ে অবহেলিত বলি গ্রাম,
তাহলে গ্রামের সঙ্গে যা কিছু যুক্ত আছে সবকিছুই অবহেলার শিকার। তাহলে আমরা মনে করি এখনো পর্যন্ত আমাদের কর্মসংস্থানের 40% উপরে আসছে আমাদের গ্রামীণ অঞ্চল থেকে, এবং এই কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যুতের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের গ্রামীণ অঞ্চল থেকে এখন বিপুল পরিমাণ ছেলেমেয়েরা শিক্ষার আলো পাচ্ছে, ফলে বিদ্যুতের সঙ্গে তাদের শিক্ষার সম্পর্কটা যুক্ত হয়ে আছে। গ্রামীণ অঞ্চলে একদম উপজেলা পর্যায়ে এখন হাসপাতাল ক্লিনিক তৈরি হয়েছে, সেটার সঙ্গে বিদ্যুতের সম্পর্ক যুক্ত হয়ে আছে। গ্রামীণ অঞ্চলে এখন সেচ, সেটা বিদ্যুতায়িত হয়েছে, ফলে সেটার সঙ্গে বিদ্যুতের সম্পর্ক আছে। এমনকি যানবাহনের সঙ্গেও এখন বিদ্যুতের সম্পর্ক যুক্ত হয়ে আছে। ফলে জীবনের সমস্ত ক্ষেত্রে জড়িয়ে আছে যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যে শ্রমিকরা, তাদের জীবন মানটা উন্নত হবে না, এটা তো হতে পারে না। ফলে এটা ভর্তুকির কথা বলবো না, আমি বলবো এখানে বিনিয়োগ। ফলে আমি মনে করি বিদ্যুৎটাকে নিরবিচ্ছিন্ন করবার জন্য প্রয়োজনে এখানে রাষ্ট্রের আরো বিনিয়োগ বাড়ানো উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অরুণ কর্মকার। আপনার কথা দিয়ে আমি আসলে শেষ করতে চাই। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের জ্বালানি উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান সজ্জন মানুষ, এবং সবচেয়ে বড় কথা এই খাত তিনি বোঝেন। তিনি ইটকলের প্রতিষ্ঠাতা সিইও, গ্রামীণ জনপদে আলো সরবরাহের জন্য উদ্যোগ গৃহীত হয়েছিল তার হাতেই। তিনি বিদ্যুৎ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একজন শিক্ষক ও গবেষক। আমরা বিশ্বাস করতে চাই আলোচনা ছাড়া কোনো সংকট সমাধান করা সম্ভব না। আমরা বিশ্বাস করতে চাই এই জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যে প্রচলিত প্রবণতা আছে, সমস্যাকে সংকটে রূপ দিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্টের যে প্রবণতা, সেটা থেকে আরইবি পিবিএস কনফ্লিক্টকে মুক্ত রাখার জন্য তিনি আসলে সর্বক্ষেত্রে ব্যাপক ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করবেন, এবং গ্রামীণ বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবিঘ্ন এবং নিরবিচ্ছিন্ন হয় সেটা নিশ্চিত করবেন।